নির্বাচনের পর জামাত জোট এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল। দর্শক, এটা বিরল দৃশ্য। কারণ সরকার গঠন করার আগেই সেই সরকারের নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে, সম্ভাব্য সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল, রাজপথে প্রতিবাদ, এটা কিন্তু রেয়ার, ব্যতিক্রমী। অর্থাৎ দর্শক, এবার যে বাংলাদেশে সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে তার আলামত স্পষ্ট। বিরোধী দল জামাত জোট এক চুলো ছাড় দিবে না কোনো অন্যায়ের। ন্যায় কাজ করলে একটু ডিস্টার্ব করবে না, ইরিটেট করবে না, এটাও নিশ্চিত। বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে। তারা আরেকটি মারা খাবে। টুমারা ব্রেন তো একদম কি টুমারা ব্রেন, এমন এমন প্যাচ খেলা গেছে যেখান থেকে বাইরে হতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। না, জামাত ইসলাম হেরে যায় না, জামাত ইসলাম না জিতে গেছে। জামাত ইসলাম জিতে গেছে। আপনারা এই আর 5-6 দিনের মধ্যে টের পাবেন, আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে। এখনই দেখেন 30টা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে, কিন্তু এই 30টা আসনে জালিয়াতি হয়েছে। এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল এটা সত্য, মানে যে পাস করছিল সে ভুল এটা সত্য, তার মানে বাকি যে 29টা আছে না, এই 29টার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের পরেই বিএনপির সন্ত্রাসীরা, বিশেষ করে যারা চান্দাবাজ, তারা দাঁড়িপাল্লা এবং শাপলাগুলির কিংবা জামাত এনসিপি জোটের নেতাকর্মীদের উপর ভয়ানক হামলা করেছে দেশব্যাপী। এখন অতীতে এ ধরনের হামলা স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া হতো, যে না এটা টুকটাক হবে, এটা স্বাভাবিক। কিন্তু না, আমি স্পষ্ট করে বলছি, জামাত যে পথে এগোচ্ছে, জামাত শিবির এনসিপির উপর যতগুলো হামলা হয়েছে একটাও ভুলে যাওয়া হবে না। সবকিছু ডকুমেন্টেশন করে যারা হামলা করেছে, তোমরা যারা চান্দা চেয়েছো জামাতের কাছে, সারা বাংলাদেশে কোথায় কি ঘটেছে সব জানি। তোমরা কিভাবে বিএনপিতে পদ পাও টিকে থাকো আমরা দেখে নিব। তোমাদেরকে যদি সেটা জেল খাটানোর মতো অপরাধে জেল খাটিয়েছে, এবং এই বিএনপির মাধ্যমে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, বিএনপির এই অপকর্মের বিরুদ্ধে এবং জুলাই সনদ নিয়ে যাতে টালবাহানা না হয়, এই জন্য আগেভাগে ইগ্রেটিস দেওয়া হচ্ছে। জামাতে এনসিপি জোট 11 দলীয় জোট বিরাট বিক্ষোভ মিছিল করেছে রাজধানী ঢাকায়, রাজপথে। মানে বলা যায় যে রাজপথ বিরোধী দলের দখলে থাকবে। উল্টাপাল্টা কিছু না করলে রাজপথে নামার প্রয়োজন হবে না, সংসদে কিংবা আলোচনায় সমাধান হবে। উল্টাপাল্টা কিছু করবেন, বিশেষ করে আমি বলে রাখি, হল দখল করতে যাবেন, ক্যাম্পাস দখল করতে যাবেন, শিবিরের গায়ে হাত দিবেন, জামাতের গায়ে হাত দিবেন, এনসিপির গায়ে হাত দিবেন, রাজপথ অবরুদ্ধ করে রাখা হবে। ফ্রম দি বিগিনিং টু এন্ড রাজপথ থাকবে জামাত এনসিপির দখলে, এবং জামাত জোট 11 দলীয় জোট ঐক্যবদ্ধ। এটা স্পষ্ট করা হয়েছে। নির্বাচনকালীন সময় যে ঐক্যবদ্ধ ছিল তার চাইতে বেশি ঐক্যবদ্ধ। জামাত জোট ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আছে। গোলাম বড়র বক্তব্য দিচ্ছেন, বেশ কয়েকজন এমপি বক্তব্য দিচ্ছেন, মামুনুল হক আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন। অসাধারণ দৃশ্য, এটাকেই বলি বিরল দৃশ্য। নির্বাচনের পর অনেক উচ্ছ্বাস রটনা করা হয়েছিল এনসিপি নাকি 2টা মন্ত্রিত্ব নেবে। কই, তারা তো কোনো মন্ত্রিত্ব নিচ্ছে না, তারা তো রাজপথে আছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে। তবে এই প্রাইমারিলি রাজপথের এই যে বিক্ষোভ সমাবেশ, এটা একটা বার্তা যে আপনার তারেক রহমান কথা দিয়েছে গতকাল রাতে যে তিনি শপথ নেওয়ার সাথে সাথে সারা দেশে বিএনপি সন্ত্রাসীদের দমন করবেন। দমন করতে যদি না পারেন, কোনোভাবে যদি প্রশ্রয় দেওয়া হয়, বাংলাদেশে যে আগুন জ্বলবে, আপনি যে একদিনে শান্তি মতো দেশ চালাতে পারবে না, তার ইঙ্গিত আজকে রাজপথে জামাত এনসিপি দিয়ে দিয়েছে। অতএব খেলা শুরু হয়ে গেছে। তারেক রহমান, আপনি যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেভাবে হোক জিতেছেন। ইঞ্জিনিয়ারিং না করলেও আপনি জিততেন, হয়তো বা কম ব্যবধানে জিততেন, এটা সত্য কথা, আমরা হক কথা বলি। যেহেতু আওয়ামী লীগের ভোট পেয়েছেন, আপনি জিতেছেন, ঠিক আছে। এখন দেশ পরিচালনা করে, এটা আপনার অধিকার। আমরা কিছুতেই বলতে পারি না যে আপনি দেশ চালাতে পারবেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আপনি আগের মতো হাসিনার মতো সন্ত্রাস করবেন, বিএনপি 2001 সাল থেকে 2006 সালের মতো সন্ত্রাস করবেন, এটা হতে দেওয়া হবে না। ঘাট ধরে লাইনে রাখা হবে। বিরোধী দলের কাজই এটা। দেখেন, বিরোধী দল এই অন্যায়ের বিরুদ্ধে বিরোধী দল, কিন্তু মৌলিকভাবে তো দল এখানে একটা, সংসদ তো একটা, এবং সবাই মাননীয় সংসদ সদস্য। তো দর্শক, নির্বাচন পরবর্তী সারা দেশে সহিংসতার প্রতিবাদে 11 দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে। 11 দল যে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে, তার আলোচনা এখানে সুস্পষ্টভাবে দেখা গেল। এবং এভাবে ঐক্যবদ্ধ থাকলে বিএনপি কোনো আগাম করার সাহস পাবে না। তবে যতটুকু আগাম করেছে এটা যে আমরা ভুলে যাবো তা না, এগুলোর কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। বিশেষ করে আমি বাংলাদেশের কয়েকটা অঞ্চলের ডকুমেন্টেশন করছি। আমি স্পষ্টভাবে বলছি, আমার বক্তব্য বিএনপি সন্ত্রাসীরা তোমরা অনেকে শুনছো। জামাতের কার গায়ে হাত দিছো, কার ফেসবুক স্ট্যাটাস এর কারণে কাকে ধরেছো, আমরা সব জানি। তোমার বিএনপি গিরে আমি ছুটাই দেব, তোমাকে জেল খাটাবো। বিএনপির অন্য গ্রুপের মাধ্যমে তুমি মাইর খাবা, তুমি বহিষ্কার হবা, তুমি কোনো পদ পাবা না।
অতএব এখন থেকে ভালো হলে যে ভালো তা না, যারা অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে। তবে এখন থেকে ভালো হয়ে গেলে জেল খাটা থেকে বাঁচা যাবে এই। কিন্তু বিএনপিতে পক্ষ দুই পাবে না, এটা তারেক রহমান কনফার্ম করেছেন। এবং একটা জায়গায়, এটা যে ঘটনা শুরু হয়ে গেছে, আমি একটু আলামত দেখাই। একটা জায়গায় জামাতের অফিসে হামলা করেছে বিএনপির পান্ডারা, সন্ত্রাসীরা, চান্দাবাজরা জামাতের অফিসে হামলা করেছে। সাথে সাথে বিএনপির হাইকমান্ড ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে এবং বেশ কয়েক জায়গায় পুলিশে ধরেছে। এখন যেসব জায়গায় বিএনপি সন্ত্রাসীদেরকে পুলিশে দিতে পারছেন না, ওটা জামাতের ব্যর্থতা। জামাতের নেতৃবৃন্দ যদি বিএনপির থানা কমিটি বা বিএনপির মধ্যে যারা ভদ্র তাদের সাথে যোগাযোগ করতেন, অথবা ওই এলাকার যিনি এমপি হয়েছেন তার সাথে জামাত নেতারা, পরাজিত প্রার্থী বা অন্যান্যরা, তারা যদি যোগাযোগ করতেন, বলতেন আমার অমুক জায়গায় হামলা করা হয়েছে, আপনারা কেন ব্যবস্থা নেন না, ব্যবস্থা নেন, নইলে কিন্তু এটা নিয়ে আমরা হাউকাউ লাগিয়ে দেবো, তাহলে বিএনপির ওই এমপি ওই সন্ত্রাসীদেরকে পুলিশে দিত। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু জামাতের দুর্বলতার কারণে অনেক বিএনপি সন্ত্রাসীকে জেল কাটানো এখনো সম্ভব হয়নি। কিন্তু জামাত লোকাল পর্যায়ে অনেক জায়গায় দুর্বল। কিন্তু আমরা যারা ঢাকা ভিত্তিক জামাতের স্বার্থে কাজ করি, জামাতের লোকজনের নিরাপত্তার জন্য কাজ করি, জামাতের হাইকমান্ড তারা তো বুঝে। শিশির মনির এখানে আছে না, কোন ফাঁক পুকুর দিয়ে বের হবেন? জামাতের নারী কর্মীদের গায়ে নির্বাচনের পর অনেক জায়গায় হাত দেওয়া হয়েছে, একটা ওই হাত থাকবে না, তুমি বাঁচতে পারবে না এখানে, বাঁচতে পারবে না, হাত থাকবে না, এর অর্থ এই না যে হাত ভেঙে ফেলেও কিন্তু হত্যা করা হবে না। তোমাকে শাস্তি পেতে হবে, কালো হাত থাকবে না, অন্যায়ের হাত থাকবে না, তোমার সমস্ত ক্ষমতা নিয়ে যাওয়া হবে, তুমি ধ্বংসা হয়ে যাবে রাজনীতিতে, বিএনপি তোমাকে ধ্বংসা করে দিবে। এটা হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা। দর্শক, এখানে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আরেকটি জুলাই তৈরি করা হবে, এটা ক্লিয়ার কথা। অতএব জুলাই সনদ নিয়ে তালবাহানার সাহসই পাবে না। এনসিপি অলরেডি উইদাউট এনি নোট অফ ডিসেন্ট তারা জুলাই সনদ সাইন করেছে, আপনারা জানেন। এখানে জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে এবং বিরোধী মতের উপর দমন পীড়ন, হামলা, এগুলো নিয়ে যেসব কথাবার্তা, যেসব আচরণ, যেগুলো এই রাজপথে জামাত এনসিপি জোট তারা ঐক্যবদ্ধ হয়ে যে বার্তা দিয়েছে, তার অর্থ হচ্ছে কোনো আগাম করলে তারেক সরকার থাকবে না। অতএব আগামীর দিন ভালো দিন, ঐক্যবদ্ধ বাংলাদেশের দিন। কিন্তু বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপিও এক, জামাতও এক। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, চান্দাবাজদের কোনো ছাড় নেই। বিএনপির এক নেতা আমাদেরকে বলেছেন যে প্রয়োজনে 50,000 চান্দাবাজ ধরবো বিএনপির, তারপর আমরা চান্দাবাজি টলারেট করবো না। কারণ বিএনপি জানে আগাম করলে দেশ চালাতেই পারবে না। এমনিতেই চুপ পূজাকে শপথ করা 1.5 বছরের বেশি টেকে না। আগাম করবেন 1.5 বছরও টিকতে পারবেন না। ভালো চালাবেন, 5 বছর মেয়াদ পূর্ণ করবেন, দেশটা এগিয়ে যাবে, মানুষ খুশি হবে, বাংলাদেশ উন্নত হবে। এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ যে কতটা সুন্দর আমরা তো দেখতে পাচ্ছি। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা চমৎকার কথা বলেছেন, বিরোধী দলগুলোর কাছে তারেক রহমান যাচ্ছেন, ইটস গুড, কিন্তু আগে ক্ষমা চান যে এই বিরোধী নেতাদের কেন তাদের উপর অত্যাচার করেছে। এই জন্য আপনার সন্ত্রাসীদের পক্ষ থেকে আপনি ক্ষমা চান, তারপরে বলেন যে আমি সাইজ করতেছি শপথ নিয়ে। এটা একটা চমৎকার পয়েন্ট। তো দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেটে যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, অনেক এমপি ছিলেন সেখানে। তারা যে বার্তা দিয়েছেন, আগামীর বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারক, উল্টাপাল্টা করে দেশ চালানো যাবে না। বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে, তারা আরেকটি মারা খাবে। সেই বিষয়টি আসার আগে প্রথমে তারেক রহমানকে একটু ধন্যবাদ জানিয়ে নেই। দীর্ঘ 36 বছর বাংলাদেশ শাসন করেছে দুজন নারী, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এরাই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থেকেছে। এই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থাকা অবস্থায় তারা কখনো একজন আরেকজনের মুখ দেখে নেই। এক্ষেত্রে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকু উদার পেয়েছি, তিনি যতটা চেষ্টা করেছেন মন খুলে শেখ হাসিনাকে গ্রহণ করতে, শেখ হাসিনা ঠিক ততটাই দূরে চলে গেছে এবং তিনি পাত্তা দিতে চান নাই, মুখ দেখা দেখি তিনি করতে চান নাই। এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশ 2026 সালে নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে গেল এবং পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার সাথে সাথেই রাজনীতিতে যে গুণগত একটি পরিবর্তন এসেছে তার প্রথম নজির স্থাপন করলেন জনাব তারেক রহমান। তিনি তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পূর্বেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজ আমি যখন এই ভিডিও করছি 15 ফেব্রুয়ারি 2026 তিনি সাক্ষাৎ করেছেন সশরীরে। বিরোধী দলের বাসায় গিয়ে এই যে সাক্ষাৎ, এই যে রাজনীতির একটি গুণগত পরিবর্তন, এই যে বিরোধী দল এবং শাসক দলের ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে একে অপরকে কাছে টেনে নেয়া, এর মাধ্যমে অবশ্যই জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে এবং বাংলাদেশের জনগণ এইটাকে অত্যন্ত ভালোভাবে নিয়েছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে বিরোধী দল যখন কোনো সমস্যায় পড়বে, সরকারি দলের সাথে তারা
সলা পরামর্শ করবে। সরকারি দল যখন কোনো সমস্যায় পড়বে, কোনো সিদ্ধান্ত নিতে যাবে, অবশ্যই বিরোধী দলের সাথে সলা পরামর্শ করেই সিদ্ধান্ত নেবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এক্ষেত্রে সরকারি দলকে অবশ্যই বেশি ভূমিকা পালন করতে হবে। তারা অনেক বেশি আসন পেয়েছে, 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই অহংকারে যদি তারা গদগদ হয়ে বিরোধী দলকে দূরে ঠেলে দেয়, তাহলে মনে রাখতে হবে বিরোধী দলও কিন্তু কম শক্তিশালী নয়। আমি এই বিষয়টি এবার চলুন আমরা আলোচনা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং মিডিয়া এক ধরনের খেলা শুরু করেছে। চাতুরতার আশ্রয় নিচ্ছে তারা জামাত ইসলামের প্রাপ্ত ভোটকে অনেক নিচে দেখানোর চেষ্টা করছে, বয়ান উৎপাদনের চেষ্টা করছে, ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। একে তো এখানে সরকারি দলের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে, ইসির বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার, এবং তার শক্ত প্রমাণও বিরোধী দলের হাতে কিন্তু আছে। আমরাও সাধারণ নাগরিক হিসেবে যেটি দেখেছি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি, আমাদের মেইন স্ট্রিমের মিডিয়ার প্রতি আমাদের আর এখন কোনো আস্থা নাই। এই মিডিয়া তারা করেছে আমরা দেখেছি। আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত একরকম দেখেছি, আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আরেক রকম দেখেছি। এরপরে কিছু সময় সবকিছু স্তব্ধ করে দিয়ে রাত 10টার পরে গিয়ে নতুন করে আবার নতুন নাটক দেখেছি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনে কমপক্ষে 30টা আসন সেখানে যে ম্যানিপুলেট করা হয়েছে, ফল যে পাল্টে দেওয়া হয়েছে, এই আসনগুলোর সংসদ সদস্যদের শপথ না পড়াতে ইসির প্রতি আবেদন জানিয়েছে, হাইকোর্টে তারা মামলাও করেছে। সেটি আদালত সিদ্ধান্ত দেবে, সেটি পরের বিষয়। এখন যে ন্যারেটিভ বা বয়ানটি তারা তৈরি করার চেষ্টা করছে, এখানে আমরা শুরু থেকে জেনে আসছি এই নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা 46%, আর জামায়াতের প্রাপ্ত ভোটের সংখ্যা 40%। এটি কিন্তু আমরা দেখে আসছি, সমস্ত জায়গায় আমরা দেখেছি। হঠাৎ করে আজ দুদিন মিডিয়াতে দেখছি, কিছু সুশীল সমাজের কাছ থেকে দেখছি, এমনকি ইসিও তারা এই প্রজ্ঞাপন দিয়েছে যে বিএনপি ভোট পেয়েছে 49% আর জামাত ইসলাম পেয়েছে 31%। অর্থাৎ এখানে প্রায় 18%-এর ব্যবধান দেখানো হয়েছে, আর ওখানে আমরা দেখেছি মাত্র 2.5%-এর ব্যবধান। এটি বিএনপিকে এক্সট্রা ফ্যাসিলিটি দেবার জন্য এই ধরনের একটি চাতুরতার আশ্রয় নেওয়া হচ্ছে, যেমনটি ইতিপূর্বে ইসি ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে এই চাতুরতার আশ্রয় নিয়েছিল। সুতরাং জামাত ইসলামের যারা এই মিডিয়া সেলে কাজ করেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, অতি দ্রুত আপনাদের কাছে যে ডেটাবেজ আছে, যে তথ্য উপাত্ত আছে, তাদের কাছে তো বিএনপির প্রাপ্ত ভোট এবং জামাতের মোট প্রাপ্ত ভোট এর সব হিসাব আছে। আপনারা এইটা নিয়ে দ্রুত একটা ডেটাবেস তৈরি করেন এবং এটি আপনার জনগণের ভিতরে, আপনাদের কর্মীদের ভিতরে, সমর্থকদের ভিতরে ছড়িয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। কোনো মেইন স্ট্রিমের মিডিয়া এটি প্রকাশ করবে না, কারণ তারা একটা এজেন্ডা নিয়ে ওখানে বসেছে। এইটি যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর একবার মারা খাওয়ার সময় এসেছে। আচ্ছা, এখন এই পার্সেন্টেজে কি ক্ষতি হবে, এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হবে। জামাত ইসলাম স্বাধীনতার পরে এককভাবে 40% ভোট পেয়েছে, এইটা কেউ মেনে নিতে পারছে না, কেউ মেনে নিতে পারছে না। এই সংখ্যাটা 40%, আপনি চিন্তা করেছেন কোন জায়গায়? এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় রয়েছে, তাদের মাথার ভিতরে তো এটা ঢুকেছে। সেটা কি? সেটা হচ্ছে তারা যে ভোট পেয়েছে 46%, এই 46%-এর ভিতরে শুধু তো বিএনপির ভোট নাই, এখানে আওয়ামী লীগের ভোট আছে। তারা তো আওয়ামী লীগের ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোট পেয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে গণভোট। গণভোট পড়েছে মোট 60.26%। ইসির তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা 12,77,00,000। এর ভিতরে হা ভোট পড়েছে 4,80,74,829টি। আর না ভোট কত পড়েছে? না ভোট পড়েছে 2,25,65,725টি। আমরা দেখেছি বিএনপি কিন্তু না ভোটের প্রচারণা চালিয়েছে, যদিও তারেক রহমান একটি পর্যায়ে এসে তিনি হা ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন। তার এই হা ভোটে ভোট দেওয়ার আবেদনের পরেও তার দলীয় নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালিয়েছেন, এটি আমরা জানি এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে। তাহলে এই যেখানে না ভোট পড়লো 40%, হা যদি 60% হয়, তাহলে না অবশ্যই 40%। এই না ভোটের ভিতরে 40% হচ্ছে আওয়ামী লীগের ভোট। এইবার আসুন, আপনি ওই 46% থেকে বা ইসির ওইটাই যদি মেনে নেই যে ইসি বলছে 49% বা 50% আমি ধরে নেই, তাহলে বিএনপি যদি ওখানে 50% ভোট পায় এবং তাদের জোট সহ, আমি বললাম তাদের শরিক দল সহ মোট 54%। আচ্ছা, এখন 54% থেকে আপনি এই আওয়ামী লীগের 20% বাদ দেন, তাহলে কত থাকে? 34%, মাত্র 34%। আর জামাত ইসলামের এখানে কিন্তু কমানোর কোনো সুযোগ নাই। এখানে যে ভোটগুলো পড়েছে, যে 40%, এটা একেবারে লিগ্যাল এবং অ্যাকুরেট ভোট। আমি যদি ইসির কোথাও মেনে নেই,
তাহলে 31%, তাতেও কত পার্সেন্ট আসে? 34 আর 31, ওই 2.5 3, কিন্তু এর বেশি নয়। ইসির কথাও যদি আমি মেনে নিই, তাহলে এইখানে এলোমেলো করার কিন্তু কোনো সুযোগ নেই, কিন্তু সেইটাই করার চেষ্টা করা হচ্ছে। তারা বয়ান উৎপাদন করতে চাচ্ছে যে বিএনপি 54% ভোট পেয়েছে আর জামাত ইসলাম পেয়েছে 30% বা তার নিচে। কেউ কেউ বলার চেষ্টা করছে 18-20%। এটা কিন্তু অশনি সংকেত। অতি দ্রুত জামাতের, যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, আমার এই কথা শুনে থাকেন, আপনারা আপনাদের তথ্য উপাত্ত সহ একেবারে প্রয়োজনে উইকিপিডিয়া বানিয়ে ফেলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, গুগলে ছড়িয়ে দিন, না হলে কিন্তু আপনাদের এই বয়ান থাকবে না, উল্টিয়ে দেবে। একেবারে তথ্যপাত্র সহ দিন। নতুন করে আরেকটি খেলা শুরু করেছে বিএনপি, সেটা হচ্ছে সংস্কার কমিশনে যে আলোচনাটা ছিল, সেখানে কিন্তু উভয় দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে। উচ্চকক্ষে 100 জন সদস্য নির্ধারণ করা হয়েছিল। তাহলে 50% যদি বিএনপি পায় তাহলে বিএনপি ওখানে 50 জন, জামাত ইসলাম যদি 50% পায় তাহলে জামাত ইসলাম 50 জন, 100 জন। এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপি এখানে বাগড়া দিয়ে বসেছে। তারা বলছে যে না, আমরা ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমরা ওখানে বলেছিলাম প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্ধারণ হবে কে কত পাবে। তার মানে এখানে বিএনপি 210 বা 13 যাই বলি, এখানে তারা উচ্চকক্ষে বেশি পাবে। ওখানে যদি প্রাপ্ত শতাংশ যদি ধরা হয় তাহলে বিএনপি পাবে 46টা, জামাত ইসলাম পাবে 43টা জোট সহ। এখন এইটা বিএনপি মানতে চাচ্ছে না। এখানে তারা বলছে যে আসন পাওয়া গেছে, এই আসনের ভিত্তিতে বন্টন হবে। এটা কিন্তু স্পষ্ট ওই জুলাই সনদের লঙ্ঘন। এখন তারা একটা দাবি তুলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, কিন্তু গণভোটে যে হার জয়যুক্ত হয়েছে, তার মানে এই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। একেবারে সংবিধানে যে সিদ্ধান্তটা হয়েছে ওই অনুযায়ী সংস্কার করতে হবে। বিএনপি এখন ওই যে 2/3 মেজরিটি পাওয়ার কারণে এখানেও তারা বাগড়া দিয়ে বসছে। সুতরাং এটা নিয়ে একটা জটিলতা আসতে পারে। তবে আবারও বলছি, জামাত ইসলাম সতর্ক হন এবং এই ব্যাপারে আওয়াজ জারি রাখুন, যেন এইখানে কোনো এলোমেলো না করতে পারে। টুমারা ব্রেন তো একদম কি টুমারা ব্রেন, এমন এমন প্যাচ খেলা গেছে যেখান থেকে বাইরে হইতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। না, জামাত ইসলাম হেরে যায় নাই, জামাত ইসলাম না জিতে গেছে। জামাত ইসলাম জিতে গেছে। আপনারা এই আর 5-6 দিনের মধ্যে টের পাবেন, আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে। এখনই দেখেন 30টা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে, কিন্তু এই 30টা আসনে জালিয়াতি হয়েছে। এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল এটা সত্য, মানে যে পাস করছিল সে ভুল এটা সত্য, তার মানে বাকি যে 29টা আছে না, এই 29টার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে, তখনই কিন্তু কলঙ্কিত হয়ে যাবে এই নির্বাচনটা। হ্যাঁ, একটা রায় আসলো যে এই জায়গাটাই ভুল হয়েছে, 30টার মধ্যে একটা রায় পাইলো এই জামাত ইসলাম, মানে 11 দল, এই নির্বাচনটা পুরো কলঙ্কিত হয়ে যাবে, প্রশ্নের মুখে চলে যাবে। কিন্তু তা বলে কি আবার নির্বাচন হবে? না, এটা চাঁদের কলঙ্ক। ডক্টর ইউনূস একটা নির্বাচন দিতে চাইছিল চাঁদের মতো নির্বাচন, সেটা হয়ে গেছে ওই কলঙ্কিত চাঁদ, মানে ওই যে একটু কালো কালো দাগ। এটা থাকবে, এটা মাইনা নিতে হবে, এটা মাইনা নিয়েই সামনে আগাইতে হবে। এই যে আগামীকাল জামাত ইসলাম নামতেছে, কেন নামতেছে? নামতে বাধ্য হইতেছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধ্য। কারণ কি জানেন ভাই, আপনার উপরে জুলুম হয় নাই, আমার উপরে জুলুম হয় নাই। যার উপরে জুলুম হয়েছে সে তো জানে। যার বাসায় রাত্রে আক্রমণ হয়েছে, ওই বাসার মা বোনদের অবস্থাটা দেখেন, বাচ্চাদের অবস্থাটা দেখেন, কতটা ভয় পাইছে, বাড়িতে আগুন জ্বালায় দিছে। এরকম 15টার প্রমাণ আছে এই 11 দলের হাতে, 15টার একদম চাক্ষুষ প্রমাণ আছে, ভিডিও টিডিও সহকারে, ভয়েস আছে, সব আছে। কি করবেন এখন বলেন? দেখেন তারেক রহমান কি এটা চায় যে ওনার দলের লোক এরকম কোন 3 বাচ্চার মাকে উঠায় নিয়ে যায়, যা ইচ্ছা তাই করুক? উনি কি চাইতে পারে? নিশ্চয়ই না। উনি মেয়ের কাছে মুখ দেখাবে কেমনে, ওয়াইফের কাছে মুখ দেখাবে কেমনে? ওনার সমাজ আছে না, সমাজের কাছে মুখ দেখাইতে পারবে যে আপনি ক্ষমতায় আসলেন, আপনার আমলে এরকম একটা ঘটনা ঘটলো। ওই একই ঘটনা ভাই ওই যে সুবর্ণার চরে ঘটছিল। ঠিক লজ্জার ব্যাপার, তাই না? কিন্তু কিছু করার নাই। গত 15-16 মাস লন্ডন থেকে উনি তো বহুবার না করছে, কেউ কি শুনছে? শুনে নাই। 7,000 8,000 শোনা যায়, 10,000 বহিষ্কার হয়েছে, কেউ শুনে নাই। 200-র উপরে মৃত্যু হয়েছে, কেউ কি কোনো কথা রাখছে? রাখে নাই। এখন উনি ক্ষমতায় আসার পর যদি একই ঘটনা ঘটে, ওনার বদনাম হচ্ছে না, ওনার কলঙ্ক হচ্ছে না, ওনার দল কি এটা বুঝে না? দেখেন 5ই আগস্টের আগে এই 11 দল, মানে জামাত ইসলাম, বিএনপি, এরা মিলেই কিন্তু আওয়ামী লীগকে তাড়াইলো এই দেশ থেকে, তাই না? ঠিক নির্বাচনে ফলাফল দেওয়ার পর হঠাৎ করে আওয়ামী লীগ আর ওনারা এক হয়ে যায়। এই যে আক্রমণটা, এই আক্রমণের পিছনে কিন্তু এক হওয়াটা, এটা মাথায় রাখেন। বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন হইতেছে, আবার ছবি লাগাইতেছে। আজকে দেখলাম আবার এই 32 নম্বরে এক স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার যায় এখানে হাজির, ওনার আবেগ উপচায়া পড়তেছে। আরে ভাই ধৈর্য ধরেন, আরো অনেকেই যাইতেছে এই 32-এর দিকে। এখন যাওয়ার দরকার ছিল না, মানুষের ভিতরে তো তৈরি হইতেছে 32 নিয়ে আবেগ তৈরি হইতেছে। বুঝেন না কেন? ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি পাস করছে। উনি পাস করা মানে কি? 71-এর জয়। উনি তো 71-এর কারণেই পাস করছে। ওই 32 নম্বর এই ফজলুর রহমান সাহেব নিজের হাতে ঠিক করে দিবে। আপনারা চিন্তা করতেছেন কেন? এখনই যাইতে হবে কেন? মানুষের ভিতরে আরো আবেগ তৈরি হইতে দেন না।
উনি তো বলছে, মানে তারেক রহমান সাহেব বলছেই তো, পুতুল এবং সজীব ওয়াজেদ জয় ওনারা আসতে পারবে। হ্যাঁ, ওনারা আসবে একটা দিন, ওই দিনের তো অপেক্ষা করবেন। এখন আবেগ দিয়া ডাইলা দিয়া এই সরকারে একটা বিপদে ফেলাইতেছেন, তো গৌরবান প্রশ্নের মুখে ফেলাই দিতেছেন। এর মধ্যে শুনতেছি মোদিজি আসবেন, এটা নিয়ে অনেক কথা, অনেক রকম প্রশ্ন। আমার তো মনে হয় ভাই বিক্ষোভ মিছিল মিটিং এরকম আরম্ভ হয়ে যাবে যদি মোদিজি আসে। এর আগে যে আসছিল ওই একই ঘটনা ঘটছে, অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে, আবার এরকম কিছু ঘটুক বিশ্বাস করেন আমি চাই না। তবে আমার মনে হয় জানেন এটা গুজব। উনি আসবেন কেন? ওনাকে দাওয়াত করলে তো উনি আসবেন, এনারা কি দাওয়াত করছেন? না, এরকম কিছু না। সব দেশের কিছু বড় বড় মাথা, যারা বড় বড় মিনিস্টার, তারা আসবে, এইটাই হইতে পারে, মোদিজি আসবে না। যাই হোক, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি সম্পর্ক এটা এখন আমরা দেখবো বর্তমান সরকার যারা আসছে তাদের মাধ্যমে। আর ডক্টর ইউনূস স্যার গত 17 মাসে কি কি রাস্তা বানায় দিয়ে গেল, কি কি কাঠামো তৈরি করে দিয়ে গেল, এটার বাস্তবায়ন হইতে যাচ্ছে আগামীতে। এখন কি হবে জানেন? এই টক শোতে সব জায়গায় একটা প্রতিবাদ দেখবেন, একটা জিনিস কোনো মতেই মাইনা নিতে চাইবে না, দুইটা পক্ষে বসে যাবে। এক পক্ষে বলবে যে না না না, ওনারা তো অনেক আসন নিয়ে পাশ করছে, ওনাদের ওই হ্যাঁ ভোট না ভোট মানার দরকার নাই, অর্থাৎ গণভোট মানার দরকার নাই। এটা কিন্তু এখন আলোচনার মধ্যে চলে আসবে, কিন্তু কোনো উপায় নাই। ডক্টর ইউনূস স্যার কঠিন জিনিস, ওই ব্যবস্থা কইরা দিয়ে গেছে, আপনার আর পিছু করতে পারবেন না। উনি যে বলতো না আমাদের আর পিছে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে যেতেই হবে, ওয়ান ওয়ে রোড, তো ওই ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে। তো ওই যে শপথটা নিবেন না, ওই শপথ করার সঙ্গে সঙ্গেই বিসমিল্লাহ কইরা পা দিলেন ওয়ান ওয়ে রোডে। এই যে গণভোট, এই গণভোটের ক খ গ ঘ শুনছেন না, 4টা ব্যাপার আছে, 4টা ধারা আছে। এই 4টা ধারার সাথে আরো 84টা ধারা আছে, কিন্তু ওই 84টা ধারার মধ্যে অনেক কিছু লেখা। এর মধ্যে এমনও লেখা আছে, এই যে আমি কথা বলতেছি, আমি সমালোচনা করতেছি, আমার মুখ বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, আপনার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার অধিকার দিয়ে গেছে জনগণকে। আল্লাহর উপরে ভরসা রাখা দেশের মালিক জনগণকে বানায় দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ছাইরা দিতে হবে চেয়ারম্যানের পদটা, দলের চেয়ারম্যানের পদটা। এবং দেখেন যে প্রেসিডেন্ট হবে তার হাত থেকে কাইরা নেওয়া হয়েছে, আপনার ফাঁসির আসামিকে আর ছাড়তে পারবেন না। আবার এই যে দেখেন পুলিশ ভাই বোনদেরকে যে ব্যবহার করে রাজনীতিবিদরা, বড় বড় নেতারা ব্যবহার করে না, হুকুম দেয় না, ওরে ছাইরা দাও, ওরে ধরে নিয়ে আসো, এগুলা তো বলে, সেই সুযোগ নাই। উনি ওই ব্যবস্থাই করে দিয়ে গেছে। এখানে এমন একটা ব্যবস্থা করে দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার, কোন নেতার কথা শুনতে হবে না কোন পুলিশকে। কারণ পুলিশ যদি ইচ্ছা করে আইসা ভাই নিজের মাথা নত করে, নিজের চামচামি করে, দালালি করে, সেটা অন্য কথা। কিন্তু সেটা দেখার জন্য, পুলিশকে দেখার জন্য, পুলিশ ওই আকাম করতেছে কিনা ওটা দেখার জন্য পুলিশ কমিশন গঠন করা হয়েছে। ওইখানে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ কোনো আকাম করে কিনা সেটা দেখার জন্য। প্রিয় জামাত এনসিপির ভাইরা বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, বিএনপি অলরেডি পিছু হতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের উপর যে জুলুম শুরু করেছে, হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা তারেক রহমানের প্রতি টিকিয়ে রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবেন। এমনকি আমি বলছি, বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের যোগাযোগ আছে এবং থাকবে। এটা একদম নির্বাচনী প্রচারণায় চরম একে অপরের প্রতিপক্ষে যখন আমরা বিরুদ্ধে কথা বলছি তখনও ছিল। এমনকি বিএনপির কেউ ভাবছে যে বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাসীদেরকে যদি সহজে দমন করা না যায়, তাহলে অপারেশন স্প্লিন হার্ট টাইপের কোন অপারেশন চালাতে পারে। তাতে ওই 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম শত শত হাজার হাজার বিএনপি নেতাকে, বিএনপি সন্ত্রাসীকে যেরকম খালেদা জিয়া সরকার একদম ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল, এবার এই যে সন্ত্রাসীরা জামাত এনসিপির উপর হামলা করে, এতে তো তারেক রহমানের গদি টিকবে না। গদি টিকানোর জন্য এই সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এই বিএনপি সরকার। হ্যাঁ, ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো আমরা সমর্থন করি না। একটা জেলে ঢুকানোর সিদ্ধান্ত, যারা হামলা করছেন বিএনপি হয়ে, বিএনপি সরকারের মাধ্যমে আপনাদেরকে জেল খাটানোর রাস্তা আবিষ্কার হচ্ছে। এটা তারেক রহমান তার প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য করবে, উপায় নেই, নইলে থাকতেই পারবে না। দাঁড়িপাল্লা না থাকলে তুই নির্বাচন করতে কার সাথে? যদি দুইটা দল না থাকে তাহলে কি খেলা হয়? মানুষ ভোট দিয়েছে, তোরা জিতছো, এখন চুপ করে আলহামদুলিল্লাহ বলবি? তুই আবার এটা জিজ্ঞেস করতে যাও মানে? কত বড় গাধার গাধা এরা, নাকি রাজনীতি করে? কোনো কমন সেন্স আছে? প্রতিদ্বন্দ্বী না থাকলে কি নির্বাচন হয়? আর জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বলে নির্বাচনটা গ্লোরিফাই হয়েছে। তারপরে তো অনেক ব্যবধানে জিতেছে, তারপর আবার জিজ্ঞেস করে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন। কত বড় গাধা, অশিক্ষিত, মূর্খ। এই মূর্খগুলি জেল খাটবে বিএনপি সরকারের হাত ধরে। বিএনপি করো না, বিএনপি তোকে জেল খাটাবে, বিএনপি আরেক গ্রুপ তোকে পিটাবে। তুই জানোস রাজনীতি বুঝো, তুই কোন জায়গাতে কিভাবে মাইর খাবি তুই বুঝতেই পারবি। এই জন্য বিএনপি যে সব সন্ত্রাসীরা, আমার কথা শুনছো তোমরা, যারা ভিন্ন মতের উপর হুমকি দামকে দিচ্ছ, তোমরা বিএনপি সরকারের মাইরের অপেক্ষায় থাকো। বিএনপির পুলিশ তোমাদেরকে পেটাবে, এবং এটা তারেক রহমানের স্বার্থে, বিএনপিকে টিকিয়ে রাখার জন্য। কিছু কিছু অপকর্ম বিএনপি সাংগঠনিকভাবে বৈধতা দিতে পারে, কিন্তু তোমাদের স্যাসরা অপকর্ম দিবে না, এটা বৈধতা দিবে না। তো দর্শক, জামাত এনসিপি যে রোল প্লে করা শুরু করেছে, অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। জামাত এনসিপি যৌথ বিক্ষোভ আছে সোমবার বাইতুল মোকাররম উত্তরগেট থেকে। এতে সামগ্রিকভাবে তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারাই অপরাধ করে ঢালাওভাবে বহিষ্কার করো। এখন তো বহিষ্কার, কিন্তু কয়েকদিন পর শপথ নেওয়ার পর এদেরকে বলবে যে গ্রেপ্তার করো।
ভালো হয়ে যাও, নইলে বিএনপির পুলিশ তোমাদেরকে ধরাবে। এটা আমরা সেন্ট্রাল থেকে ব্যবস্থা করবো। তারেক রহমান বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন তাদের সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয় ওটা আমরা ব্যবস্থা করবো। এটা জামাত ব্যবস্থা করবে, এনসিপি ব্যবস্থা করবে। এখন এই সন্ত্রাসীদের কারণে বিএনপি নিজেরাই বেকায়দায় পড়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অলরেডি কিছুটা হলে পিছু হতে শুরু করেছে। যেমন তারেক রহমান নির্দেশ দিয়ে দিয়েছে যে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে। অনেক এমপি তার নিজ সন্ত্রাসী কর্মীকে পুলিশে দিয়েছে এবং অনেকে বহিষ্কার করেছে। এবং পুলিশকে তারেক রহমান ওই ইউনূস সরকার ধরেছে। ইউনূস সরকার বলতে কোনো সরকার নেই এখন, এটা তারেক রহমান সরকার। সব প্রশাসন সব বিএনপি যা বলে এটা চলে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা মুক্ত কিছু নেই। ইউনূস সরকার কেউ অলরেডি পালিয়েছে, কারণ এরা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহায়তা করেছে, এরা তো পালাবেই। তো সেই জায়গায় দর্শক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হবে। আমরা চাই সামাল দিক, স্থিতিশীল বাংলাদেশ হোক, জামাত তারেক রহমান সরকারকে কোঅপারেট করুক। কিছু কারচুপি হলো, এটার একটা বিহিত হোক, মামলা হোক, কিন্তু সরকার যেহেতু বিএনপি সরকার, তারা জিতেছে। আমরা কখনোই বলবো না যে নির্দিষ্ট মেয়াদের আগে পদত্যাগ চাই না, 5 বছর পূর্ণ করেন। গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া দরকার। এখন যদি আমরা বলি যে না বিএনপি পারে না, তোমরা পদত্যাগ করে চলে যাও, আমরা নতুন নির্বাচন চাই, মধ্যবর্তী নির্বাচন না, তাহলে এর পরের 5 বছর পর যখন জামাত ক্ষমতা আসবে তখনও তারা বলবে। এই জন্য 5 বছর পূর্ণ করুন, এটা আমরা কোঅপারেট করবো। 5 বছর থাকুন ক্ষমতায়, কিন্তু ভালোভাবে চালাতে হবে। 5 বছর আগে মাঝপথে সরকার পতন না, এটা ঠিক না। তবে 5 বছর বিরোধী দলের সহযোগিতা নিয়ে চালাতে হবে, এটা হচ্ছে রিয়ালিটি। মুফতি আমির হামজা নির্বাচিত হতে না হতেই করেছেন ঘোষণা, কুষ্টিয়ার কোনো টেম্পো স্ট্যান্ড কিংবা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলবে না। মুফতি আমির হামজার এই সাহসী বক্তব্যের পরে গোটা কুষ্টিয়ার মানুষ নড়ে চড়ে বসেছে। তারা করছেন ঘোষণা, 54 বছরের ইতিহাসে এমন কোন যোগ্য সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারিনি। তাই আগামীতে সুখী সমৃদ্ধ কুষ্টিয়া গড়তে মুফতি আমির হামজার বিকল্প নাই। আমরা সকলেই সর্বোচ্চ দিয়ে মুফতি আমির হামজার পাশে থাকতে চাই। প্রিয় দর্শক, মুফতি আমির হামজার এই সাহসী বক্তব্যের কারণে ইতিমধ্যে কুষ্টিয়াবাসী তাকে কুষ্টিয়ার ফাটাকেষ্ট